সুপ্রিয় শিক্ষার্থী, অধ্যায়ে সাধারণ অজৈব লবণের নামকরণের উপর দুটি ক্লাস নিয়েছি। আজকে আমরা জটিল যৌগের নামকরণের উপর একটি ক্লাস নিতে যাচ্ছি, কারণ এই চ্যাপ্টারের মধ্যে জটিল যৌগ নিয়ে বেশ কিছু পড়াশোনা আছে, তাই জটিল যৌগের নামকরণটি আমাদের জানাটা খুবই দরকারি। সো সেই নামকরণটা আমরা খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তোমরা অবশ্যই ফলো করার চেষ্টা করবে এবং ক্লাসটি বারবার দেখার চেষ্টা করবে। জটিল যৌগ, যেটাকে বলা হয় কমপ্লেক্স কম্পাউন্ড, এটার আরেক নাম হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড, কারণ এখানে সন্নিবেশ বন্ধন ঘটিত হয়। সন্নিবেশ বন্ধন ঘটিত হওয়ার কারণে এটাকে কমপ্লেক্স কম্পাউন্ডও বলা হয়ে থাকে, কোঅর্ডিনেশন কম্পাউন্ডও বলা হয়ে থাকে। এখন এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মধ্যে কি কি থাকে দেখো। এটার মধ্যে থাকে একটা মেটাল, এই যে এই মেটাল অ্যাটম, এটা আয়ন অবস্থায় থাকতে পারে, এটা নিরপেক্ষ অবস্থায় থাকতে পারে। এই মেটাল অ্যাটমটা একটা থাকতে পারে, দুই তিনটাও থাকতে পারে, আবার দুই ধরনের মেটালও থাকতে পারে। তোমাদের ইন্টারমিডিয়েটে সাধারণত এক ধরনের মেটাল দিয়েই জটিল যৌগ বা কোঅর্ডিনেশন কম্পাউন্ডগুলোকে দেখানো হয়েছে। তাহলে দেখো কি বলা হচ্ছে, এ মেটাল আয়ন অ্যাটম অর আয়ন থাকে, আর সাথে কি থাকে, ওয়ান অর মোর লিগ্যান্ড, একটা অথবা একাধিক লিগ্যান্ড থাকে। লিগ্যান্ড কি? লিগ্যান্ড হচ্ছে যারা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনের জন্য কি দরকার? তাদের দুইটা, চারটা, ছয়টা, আটটা, 10টা অথবা 12টা ইলেকট্রন শেয়ার করার মতো ক্যাপাসিটি যাদের থাকে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে, তারাই হলো লিগ্যান্ড। এক্ষেত্রে তোমাদের সিলেবাস অনুযায়ী 2 ইলেকট্রন বা এক জোড়া ইলেকট্রন শেয়ার করে এই ধরনের যৌগের সংখ্যাটাই সবচেয়ে বেশি। কোনো কোনো বইতে দ্বিদন্তী বা 4টি ইলেকট্রন শেয়ার করে এরকম যৌগ লিগ্যান্ডও দেখানো আছে। প্রাসঙ্গিকভাবে বলে রাখি, যারা 2টি ইলেকট্রন বা এক জোড়া ইলেকট্রন শেয়ার করে তাদেরকে একদন্তী লিগ্যান্ড বলে। যদি 2 জোড়া বা 4টি ইলেকট্রন শেয়ার করে দ্বিদন্তী, 3 জোড়া বা 6টি ইলেকট্রন শেয়ার করলে ত্রিদন্তী, 4 জোড়া বা 8টি ইলেকট্রন শেয়ার করলে চতুর্দন্তী, 5 জোড়া বা 10টি ইলেকট্রন শেয়ার করলে পঞ্চদন্তী, 6 জোড়া বা 12টি ইলেকট্রন শেয়ার করলে ষড়দন্তী লিগ্যান্ড বলে। তাহলে লিগ্যান্ডকে আমরা তার ইলেকট্রন দেওয়ার ক্ষমতার উপর ভিত্তি করে এইভাবে ভাগ করতে পারি। লিগ্যান্ডের চেহারা ধনাত্মক, ঋণাত্মক, নিউট্রাল সব ধরনের হতে পারে। যেমন ধরো কিছু কিছু লিগ্যান্ড আছে দেখতে নিরপেক্ষ যৌগের মতো, সেটাকে, যেমন অ্যামোনিয়া, সে একটা নিরপেক্ষ লিগ্যান্ড। পানি, কার্বন মনোঅক্সাইড, এরা হচ্ছে নিরপেক্ষ লিগ্যান্ড, ঠিক আছে। আচ্ছা, কিছু কিছু লিগ্যান্ড আছে যারা দেখতে ঋণাত্মক আয়নের মতো, যেমন সায়ানাইড, খুব কমন লিগ্যান্ড সায়ানাইড, ফ্লোরাইড, ঠিক আছে। আবার কিছু কিছু লিগ্যান্ড আছে ধনাত্মক আয়নের মতো, সেগুলো তোমাদের সিলেবাসে নাই, যেমন নাইট্রোসোনিয়াম আয়ন, এটা একটা ধনাত্মক লিগ্যান্ড, বাট এটা সিলেবাসে নাই, তাই আমরা এই আলোচনাটাতে যাব না, ঠিক আছে। বাট ধনাত্মক, ঋণাত্মক, নিরপেক্ষ 3 ধরনের লিগ্যান্ডই হতে পারে। তাহলে মূল কথায় আসি। মূল কথাটা কি, যেখানে মেটাল আয়ন বা অ্যাটম থাকবে, সে সাথে থাকবে এক বা একাধিক ধরনের লিগ্যান্ড যারা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে, এবং যেটাকে থার্ড ব্রেকেট দিয়ে দেখানো হবে। জটিল যৌগ চেনার সবচেয়ে সহজ উপায়, এর মধ্যে একটা থার্ড ব্রেকেট থাকবে। তারাই হচ্ছে জটিল যৌগ বা সন্নিবেশ যৌগ, ইংরেজিতে বলা হয় কোঅর্ডিনেশন কম্পাউন্ড। ওকে, এখানে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হবে। আমরা একটু সামনের স্লাইডে যাই, তাহলে আরেকটু বিস্তারিত বুঝবো। দেখো এই যে এখানে দুইটা জটিল যৌগের উদাহরণ দেওয়া আছে। জটিল যৌগের মধ্যে কি থাকে একটু আগে বলেছি, যে থার্ড ব্রেকেট আছে। এখন থার্ড ব্রেকেটের ভিতরে কি কি থাকে? থার্ড ব্রেকেটের ভিতরে থাকে 2 ধরনের জিনিস। দেখো এই যে এইটা হলো ধাতু, ম্যাঙ্গানিজ, আর এই যে OH2, এটা হলো পানি, H2O কে লেখা হয়েছে, এটা হলো লিগ্যান্ড। এটা কয়টা আছে? এখানে যে 6টা আছে, 6টা, তারা এক বা একাধিক। ওকে, তাহলে থার্ড ব্রেকেট এর ভিতরে যা থাকে, এই পুরো অংশটাকে, থার্ড ব্রেকেটের ভিতরের পুরো অংশটাকে বলা হয় জটিল আয়ন। আর থার্ড ব্রেকেটের বাইরে যে অংশটা থাকে সেটাকে বলা হয় সাধারণ আয়ন। যেমন এই যে এখানে এটা হলো তোমার সাধারণ আয়ন।
সাধারণ আয়ন। তাহলে কি বললাম, থার্ড ব্র্যাকেটের পুরাটা হচ্ছে জটিল আয়ন, থার্ড ব্র্যাকেটের বাইরেরটা হচ্ছে সাধারণ আয়ন। জটিল আয়নের ভিতরে কে থাকে, ধাতু আর লিগ্যান্ড। এখন কথা হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতরে যে আছে জটিল আয়নটা, সেটা কি ক্যাটায়নিক না অ্যানায়নিক? দেখো এই ক্ষেত্রে থার্ড ব্র্যাকেটের বাইরে সালফেটের উপরে হচ্ছে -2, তার মানে পুরো থার্ড ব্র্যাকেটের উপরে থাকবে +2। তাহলে এই ক্ষেত্রে যেহেতু থার্ড ব্র্যাকেটের উপরে +2 দিয়েছি, তাই এটাকে বলা হয় ক্যাটায়নিক জটিল আয়ন। ক্যাটায়নিক জটিল আয়ন। ঠিক আছে, একইভাবে যদি থার্ড ব্র্যাকেটের উপরে মাইনাস থাকতো, তাহলে আমরা সেটাকে বলতাম অ্যানায়নিক জটিল আয়ন। ওকে, এখন কথা হচ্ছে যে যদি থার্ড ব্র্যাকেটের বাইরে কিছু না থাকে, পুরাটাই থার্ড ব্র্যাকেটে থাকে, যেমন ধরো এটা থার্ড ব্র্যাকেটের বাইরে কিছু নাই, তখন আমরা এটাকে বলবো নিরপেক্ষ জটিল যৌগ। কারণ এটা থার্ড ব্র্যাকেটের বাইরে যদি অন্য কোনো কিছু না থাকে, তাহলে থার্ড ব্র্যাকেটের উপরে জারণ মান বলবে 0। ওকে, তাহলে এখানে আমার জারণ মান 0 বসাতে হবে, তখন আমরা এটাকে বলবো নিরপেক্ষ জটিল যৌগ। তো আমরা একটু সামনে ফরওয়ার্ড হই, তাহলে আমরা আরও চমৎকারভাবে বুঝতে পারবো। আমি উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখন লিগ্যান্ড নিয়ে এখানে 2-একটা কথা আছে। দেখো, যদি লিগ্যান্ডের সংখ্যা 2টা হয়, তাহলে আমরা ডাই বলবো, অথবা বলবো বিজ। লিগ্যান্ডটা একই লিগ্যান্ড যদি 2বার আসে, যেমন ধরো পানি 2বার আসলো, তাহলে বলবো ডাই। পানিকে আসলে বলা হয় অ্যাকোয়া শব্দের অর্থ হচ্ছে পানি। 3বার আসলে ট্রাই বা ট্রিজ, 4বার আসলে টেট্রা বা টেট্রাকিজ, 5বার আসলে পেন্টা বা পেন্টাকিজ, 6বার আসলে হেক্সা বা হেক্সাকিজ। এই যে বিজ, ট্রিজ, টেট্রাকিজ, এই নামগুলো আমরা সাধারণত খুব একটা দেখি না, কিন্তু এই নামগুলো ব্যবহার করা যায়। এগুলো একটা সময় বাধ্যতামূলকভাবে ব্যবহার করতেই হয়। যাই হোক, সেগুলো একটু জটিল নিয়ম, সেখানে আপাতত আমরা যাচ্ছি না। আচ্ছা, লিগ্যান্ডের কিছু নাম দেখো এখানে। NH3 এটাকে অ্যামিন বলা হয়, H2O এটাকে অ্যাকোয়া বলা হয়, CO এটাকে কার্বোনাইল বলা হয়, কার্বনিল বা কার্বোনাইল এভাবে ডাকা হয়ে থাকে। আরও কিছু নাম দেখো, বিআরকে বলা হয় ব্রোমো, CO3 এটাকে কার্বোনেটো, Cl কে ক্লোরো, CN কে সায়ানো, H- হলে হাইড্রাইডো, H- কিন্তু হাইড্রাইড, সেখান থেকে হাইড্রাইডো, OH- হাইড্রক্সো, O-2 এটাকে বলা হচ্ছে অক্সো। ঠিক আছে, তার মানে দেখো প্রত্যেকটা নামের শেষে কিন্তু ও ও ও ও আছে। হ্যাঁ, ও কথাটা আমরা ব্যবহার করছি। ওকে, লিঙ্কেজ আইসোমার কথাটা মানে হলো যে অনেক সময় একই লিগেন্ডের ভিন্ন ভিন্ন পরমাণু দ্বারা সন্নিবেশ বন্ধন হতে পারে। যেমন দেখো যে নাইট্রাইটো যদি অক্সিজেন যদি সন্নিবেশ বন্ধন গঠন করে, তখন সেটাকে নাইট্রাইটো বলা হয়। আবার NO2 মাইনাসের ক্ষেত্রে যদি নাইট্রোজেন সন্নিবেশ বন্ধন গঠন করে, তখন তাকে নাইট্রো বলা হয়। এই যে ভায়া নাইট্রোজেন। তার মানে একই ধরনের লিগ্যান্ডে, দেখো একই লিগ্যান্ড, কিন্তু কি হচ্ছে, ভিন্ন ভিন্ন পরমাণু, একবার অক্সিজেন একবার নাইট্রোজেন সন্নিবেশ বন্ধন গঠন করছে। এরকম লিগ্যান্ড যদি থাকে, তখন তাদের ক্ষেত্রে এই লিগ্যান্ডগুলোকে বলা হয় লিঙ্কেজ। হ্যাঁ, লিঙ্কেজ আইসোমারিজম বলা হচ্ছে, অর্থাৎ ভিন্ন ভিন্ন লিঙ্ক দ্বারা সে সন্নিবেশ বন্ধন গঠন করছে। হ্যাঁ, এই ক্ষেত্রে এগুলোকে অ্যাম্বাইডেন্টেন্ট লিগ্যান্ড বলা হয়। অ্যাম্বাইডেন্টেন্ট লিগ্যান্ড, অর্থাৎ যারা একাধিক ধরনের পরমাণু দ্বারা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। তো যাই হোক, এটি অবশ্য তোমাদের না জানলেও হবে। এবং এই যে দেখো, আগের উদাহরণটি থেকেই দেখানো হচ্ছে, এই যে যখন এই যে দুইটা কালার দেখো 2 রকম, এই যে এই যৌগটা এবং এই যৌগটার কালার কিন্তু একই রকম না। যখন নাইট্রোজেন দ্বারা হয়
বন্ডেজ, আর যখন অক্সিজেন দ্বারা বন্ডেড হয় তখন কিন্তু দুই ক্ষেত্রে সেম কালার দেখাচ্ছে না। এই যে নাইট্রোজেন দ্বারা যখন বন্ড হয় তখন সেটার কালার কেমন দেখো, আর যখন অক্সিজেন দ্বারা হয় তখন তার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। একই একই লিগ্যান্ড NO2 মাইনাস, যেহেতু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে সেখান থেকে বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিলেন যে আসলে এই ক্ষেত্রে একই পরমাণু দ্বারা এই জটিল যৌগ দুটি গঠিত হয়নি। আচ্ছা, যাই হোক শিক্ষার্থীরা, এটি জাস্ট জানার জন্য বললাম, পরীক্ষা অবশ্যই এই ধরনের প্রশ্ন আসবে না। পলিডেন্টেন লিগ্যান্ড বা বহুদন্তী লিগ্যান্ড, অর্থাৎ দুই বা তার অধিক জোড়া যদি সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে লিগ্যান্ড শেয়ার করতে পারে সেটাকে পলিডেন্টেন বলা হচ্ছে। যেমন ধরো ইথিলিন ডাইঅ্যামিন, এই যৌগটার ক্ষেত্রে এই যে এখানে এই নাইট্রোজেনের এখানে দুইটা, এই নাইট্রোজেনের এখানে দুইটা ইলেকট্রন আছে, এই চারটা ইলেকট্রন কিন্তু বা দুই জোড়া ইলেকট্রনকে তারা কি করতে পারে, শেয়ার করতে পারে, তাই এটাকে বলা হচ্ছে পলিডেন্টেন্ট। ওকে, যেহেতু সে দ্বিদন্তী লিগ্যান্ড, অর্থাৎ দ্বিদন্তী, ত্রিদন্তী, চতুর্দন্তী, পঞ্চদন্তী এবং ষড়দন্তী লিগ্যান্ড, এদেরকেই বলা হয় পলিডেন্টেন্ট লিগ্যান্ড। এটার নাম হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন, এটাকে সংক্ষেপে EN দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তোমরা বহুদন্তীর মধ্যে এই দ্বিদন্তী লিগ্যান্ডটার নামটা মনে রাখতে পারো, এটি তোমাদের আসতে পারে। যেমন ষড়দন্তী একটা লিগ্যান্ড আছে, দেখো EDTA, এটাকে বলা হয় ষড়দন্তী লিগ্যান্ড। এই যে সে 6 জায়গা দিয়ে সে দিতে পারে, এই যে এখানে দুইটা নাইট্রোজেন, আবার এই যে এখানে দেখো 1 2 3 4 চারটা অক্সিজেন আছে, চারটা অক্সিজেন আর দুইটা নাইট্রোজেন, অর্থাৎ 6টা পরমাণু দ্বারা 6 জোড়া ইলেকট্রন সন্নিবেশ বন্ধনে শেয়ার হচ্ছে। মনে রাখতে হবে যারা বহুদন্তী লিগ্যান্ড তারা কিন্তু এক পরমাণু কখনোই 2 জোড়া ইলেকট্রন শেয়ার করবে না। দেখো এখানে 6টা ভিন্ন ভিন্ন পরমাণু 1 জোড়া করে ইলেকট্রন সন্নিবেশ বন্ধনে শেয়ার করেছে, অর্থাৎ বহুদন্তী লিগ্যান্ডের অবশ্যই বহু পরমাণু ইলেকট্রন শেয়ার করবে। যত দন্তী তাতে ততটি পরমাণু সেই ইলেকট্রন শেয়ারিংয়ে অংশগ্রহণ করবে। এখন যদি ক্যাটায়নিক লিগ্যান্ড হয় তাহলে আগে আমরা নর্মালি কি করি দেখো, সিম্পল কথা, নর্মালি আগে ক্যাটায়ন লিখি পরে অ্যানায়ন লিখি। তাহলে যদি আগে থার্ড ব্র্যাকেটের উপর প্লাস থাকে তখন সেটাকে বলবো আমরা ক্যাটায়নিক জটিল যৌগ, আর যদি আগে সাধারণ আয়ন থাকে পরে থার্ড ব্র্যাকেট থাকে তখন সেটাকে বলবো আমরা অ্যানায়নিক জটিল যৌগ। এখন এই যৌগটার নাম কি দেখো, আমরা এখানে একটা যৌগ দেখতে পাচ্ছি, এখানে দুই ধরনের লিগ্যান্ড আছে, একটা হচ্ছে ক্লোরিন, একটা হচ্ছে অ্যাকোয়া। যদি দুই ধরনের লিগ্যান্ড থার্ড ব্র্যাকেটে থাকে তখন ইংরেজি নামের আদি অক্ষরে যে আগে আসবে তাকে আগে বলতে হবে। অ্যাকোয়া লিখতে হচ্ছে A, ক্লোরিন লিখতে হচ্ছে C, তাহলে অ্যাকোয়াকে আগে বলতে হবে, তার মানে এটার নাম হবে পেন্টা অ্যাকোয়া ক্লোরো, কেউ কেউ মনোক্লোরো লিখে থাকে, তাহলে পেন্টা অ্যাকোয়া ক্লোরো ক্রোমিয়াম 3 আয়ন। আচ্ছা, ক্রোমিয়াম 3 কিভাবে দেখো, এখানে উপরে +2 আছে, আমরা জানি নিরপেক্ষ লিগ্যান্ডের জারণ মান 0, ক্লোরাইডের জারণ মান হচ্ছে -1। তাহলে বিষয়টা খেয়াল করো, আমি একটু বড় করে দেখাই, এখানে আমরা পেলাম 0 -1 আর উপরে লেখা আছে +2, তার মানে তোমার এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেন ওই সংখ্যাটা বসালে এদের যোগফল হয় +2। তাহলে এখানে কি বসাতে হবে 3, কারণ 3 + 0 - 1 = +2, তার মানে ক্রোমিয়ামের জারণ মান হবে 3। সো আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। পেন্টা অ্যাকোয়া ক্লোরো ক্রোমিয়াম 3। আচ্ছা, এইবার দেখো এই যে একটা অ্যানায়নিক লিগ্যান্ড এখানে দেখানো যাচ্ছে, অ্যানায়নিক জটিল আয়ন দেখানো হচ্ছে PT NH3(Cl4 -2)। -2 মানে হচ্ছে কি, এটার আগে দুইটা ধনাত্মক চার্জ আছে, তার মানে আমি যদি এভাবে লিখি এই যৌগটাকে, কথার কথা যে K2 PT NH3(2)Cl4 এভাবে লেখা যেতে পারে। এক্ষেত্রে এটা হলো +2, এটা 0, এটা হচ্ছে -4, চারটা ক্লোরাইডের জন্য -4, তার মানে প্লাটিনাম হবে এখানে কত +2। খেয়াল করো এখানে আমার টোটাল সবগুলোর যোগফল কিন্তু 0 হতে হবে। এখন অ্যানায়নিক লিগ্যান্ডে ধাতুর নামকরণটা একটু ডিফারেন্ট, ধাতুর ল্যাটিন নামের শেষে আম থাকে, আম বাদ দিয়ে এখানে অ্যাট যোগ করতে হবে। যেমন প্লাটিনাম,
এটাকে বলতে হবে প্লাটিনেট। তাহলে এই যৌগটার নাম হবে, আগে ক্যাটায়নের নাম পটাশিয়াম ডাইঅ্যামিন টেট্রাক্লোরো প্লাটিনেট 2, পটাশিয়াম ডাইঅ্যামিন টেট্রাক্লোরো প্লাটিনেট 2, এটি হচ্ছে তার নামকরণ। আচ্ছা, তারপরে দেখো এই যে এই যৌগটি, এটি কি ক্যাটায়নিক না অ্যানায়নিক লিগ্যান্ড? দেখো এখানে পটাশিয়াম +4 লেখা, তার মানে আমার এখানে কি দাঁড়াচ্ছে, এটা +4, এটা যদি +4 হয়, আচ্ছা আমি একটু অন্য একটা কালার ইউজ করি, এটা যদি +4 হয় তার মানে এখানে -4 ছিল, তার মানে এটা কি অ্যানায়নিক লিগ্যান্ড। এখন -4 করার জন্য আমাকে কি করতে হবে, এখানে -6, তাহলে আয়রনের কত +2, টোটাল 0, তাহলে পটাশিয়াম হেক্সাসায়ানো ফেরাম থেকে ফেরেট বাদ দিয়ে এট, ঠিক আছে, পটাশিয়াম হেক্সাসায়ানো ফেরেট 2 এভাবে বলতে হবে, যদিও এটা আমরা কমনলি জানি পটাশিয়াম ফেরোসায়ানাইড হিসাবে। তারপরে দেখো এই যৌগটা টেট্রাঅ্যামিন কপার 2 সালফেট, এটা হচ্ছে ক্যাটায়নিক। কীভাবে বুঝলাম, এই যে এখানে -2, তাহলে এখানে +2। ক্যাটায়নিকের ক্ষেত্রে কিন্তু ধাতুর ইংরেজি নাম ইউজ করা হয়। দেখো আমরা এখানে কপার বলেছি, টেট্রাঅ্যামিন কপার 2 সালফেট। তাহলে ল্যাটিন নাম ইউজ ল্যাটিন নামের বাদ দিয়ে অ্যাট ইউজ করি অ্যানায়নিক লিগ্যান্ডে, আর ক্যাটায়নিকের ক্ষেত্রে নর্মাল কি করি ইংরেজি নাম। যেমন ধরো আমরা এই যৌগটার নাম কি বলি, কপার সালফেট বা কপার 2 সালফেট, তাহলে আগে ক্যাটায়ন আছে, তাহলে জটিল আয়নটা যখন আগে ক্যাটায়নিক হয় তখনও আমরা ইংরেজি নামটাই ব্যবহার করব। এখানে যেমন কপার সালফেট, এখানেও কিন্তু মানে এটাকে যেমন কপার 2 সালফেট, এটাকেও কিন্তু আমরা কপার 2 সালফেটই বলছি। তার মানে সাধারণ অজৈব লবণে ক্যাটায়নিক নামটা যেরকম হয়, জটিল যৌগের ক্ষেত্রেও যদি ক্যাটায়নিক জটিল হয় তার নামকরণটা একই রকমেরই হয়ে থাকে। এভাবে আমরা মনে রাখতে পারি। দেখো এটা এখানে 2টা ক্লোরিন আছে, বি কেয়ারফুল। থার্ড ব্র্যাকেটের বাইরে যেটা ক্লোরিন সেটা কিন্তু লিগ্যান্ড না, আর থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা ক্লোরিন সেটা কিন্তু লিগ্যান্ড। এই বিষয়গুলো কিন্তু শিক্ষার্থীরা বুঝতে হবে। তাহলে এটার নাম কি, টেট্রাঅ্যামিন ডাইক্লোরো কোবাল্ট 3 ক্লোরাইড। দেখো ভিতরেরটাকে বলেছি ক্লোরো, লিগ্যান্ডের নামের শেষে ও যোগ করা হয়, বাইরেরটাকে বলেছি ক্লোরাইড, আইড এভাবে বলা হয়েছে, ঠিক আছে, যেমন সোডিয়াম ক্লোরাইড ওইভাবে। আর জারণ মান এটাও -1, এটা -2, দুইটার জন্য এটা 0, তাহলে এটা হলো +3। ভিতরেরটার বাইরেরটার জারণ মান ঠিকই আছে -1 করে ক্লোরিনের, বাট নামকরণে ভিতরেরটা যেহেতু লিগ্যান্ড তাই ক্লোরো, বাইরেরটা হচ্ছে ক্লোরাইড। তারপরে দেখো এই নামটা হচ্ছে কি হেক্সাঅ্যামিন ক্রোমিয়াম 3 ক্লোরাইড, কারণ এটা হচ্ছে -3, এটা হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে +3। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে কি ক্যাটায়নিক জটিল যৌগ, ঠিক আছে, ওকে। এই যৌগটা দেখো, এটা হচ্ছে ক্যাটায়নিক জটিল আয়ন। তাহলে এখানে ক্লোরো আছে, তারপরে কে আছে, নাইট্রো আছে, অ্যামিন আছে, তাহলে এ আগে, তার মানে টেট্রাঅ্যামিন ক্লোরো নাইট্রো কোবাল্ট। এখন কোবাল্টের জারণ মান কত, কোবাল্টের জারণ মান হচ্ছে, এইখানে দেখো ক্লোরাইডের জারণ মান হচ্ছে -1, অ্যামোনিয়ার জারণ মান হচ্ছে 0, আর নাইট্রো যেটা সেটা জারণ মান হচ্ছে -1। তাহলে ভিতরে এমন একটা সংখ্যা বসাতে হবে যেন এখানে +1 থাকে, তাহলে কত বসাতে হবে, 3 -1 -1 +1। তার মানে টেট্রাঅ্যামিন ক্লোরো নাইট্রো কোবাল্ট 3 আয়ন, ঠিক আছে। এভাবে আমরা নামকরণ করতে পারি। নামকরণের ক্ষেত্রে জারণ মানটা কিন্তু টোটালটা থেকে বের করতে হয়,
আর যদি থার্ড ব্র্যাকেটের উপরে প্লাস বা মাইনাস চার্জ থাকে তাহলে নামের শেষে অবশ্যই আয়ন কথাটি লিখতে হবে। তারপরে দেখো টেট্রাসায়ানো নিকেলেট, এটা অ্যানায়নিক যেহেতু, টেট্রাসায়ানো নিকেলেট 2 আয়ন। 2 আয়ন কেন? কারণ সায়ানাইডের হচ্ছে আমরা জানি -1, তাহলে 4টার জন্য -4, আর ভিতরে দিতে হবে +2। কেন +2? কারণ +2 আর -4 ইকুয়াল টু হচ্ছে -2। আমার যেহেতু বাইরে -2 দেওয়া আছে তাই নিকেলের উপরে +2 হবে। তাহলে টেট্রাসায়ানো নিকেলেট 2 আয়ন। একইভাবে পরেরটা দেখো হেক্সাক্লোরো কোবাল্টেট, কোবাল্টাম থেকে কোবাল্টেট, এক্ষেত্রেও 3 হবে। কেন 3 কেন হবে? এই যে ভিতরে এটা -6, তাহলে এটা দিতে হবে +3, +3 আর -6 মিলে হয় -3। ওকে, তারপরটা দেখো টেট্রাঅ্যামিন ডাইক্লোরো কোবাল্ট 3, এটা ক্যাটায়নিক তাই ইংরেজি নাম ব্যবহার করেছি। 3 কেন? এটা 0, এটা হচ্ছে -2, তাহলে কোবাল্ট দিতে হবে +3, +3 আর -2তে +1 হয়। তারপর হলো ক্যাটায়নিক জটিল যৌগ, তাহলে সোডিয়াম। দেখো নামকরণ করার সময় আগে ক্যাটায়ন বলতে হবে, তারপরে অ্যানায়ন। এবার ক্যাটায়নটা জটিল আয়ন হোক আর সাধারণ আয়ন হোক। তাহলে সোডিয়াম হেক্সা নাইট্রো কোবাল্টেট 3। কেন? কারণ সোডিয়াম হচ্ছে +3, নাইট্রো হচ্ছে 6টার জন্য -6, তাহলে কোবাল্টেট +3 হবে। প্লাস কোবাল্টেট কেন? কারণ এটা অ্যানায়নিক জটিল। তারপরটা দেখো এটা ক্যাটায়নিক জটিল, তাহলে ডাইক্লোরো, ইএন মানে হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন। ইথিলিন ডাইঅ্যামিনের আগে সেটা যদি 2বার থাকে সেটা অবশ্যই বিজ বলতে হবে, এখানে ডাই বলা যাবে না। তাহলে ডাইক্লোরো বিজ ইথিলিন ডাইঅ্যামিন ক্রোমিয়াম 3 সালফেট। ক্রোমিয়াম 3 কেন? সালফেট হচ্ছে -2, ইথিলিন ডাইঅ্যামিন নিরপেক্ষ তাই 0, এটা হচ্ছে -2, দুঃখিত, এটা ক্রোমিয়াম আসলে হবে 4 হবে, এখানে ভুল লেখা আছে, এটা 4 হবে। কারণ কি -2 আর -2তে -4 হয়, তাহলে ক্রোমিয়ামকে অবশ্যই কি হতে হবে? আচ্ছা, এইখানে একটু কথা আছে, এটা অবশ্য একটু ঝামেলা আছে, দুঃখিত, এটা একটু ঝামেলা আছে। দেখো এখানে আবার একটা হোল 2 দেওয়া আছে, হোল 2 দিয়ে ঝামেলাটা করে ফেলছে। তার মানে এইটা -2, তার মানে ভিতরের টোটালটা হবে +2। খেয়াল করো, সালফেট হচ্ছে -2, তাহলে ভিতরের টোটালটা +2, তাহলে 2টার জন্য +2, তার মানে একটার জন্য কত? +1। তার মানে এখানে আমি একটু বড় করে লিখে দেখাই, এইটার একটার জন্য হচ্ছে +1, এখানে একটা 2 আছে, এখানে 2 দিলে এখানে 2 হবে। তার মানে এটা ভিতরে কত? -2, এটা 0, তাহলে ক্রোমিয়ামের এখানে কত দিতে হবে? ক্রোমিয়ামের এখানে দিতে হবে +3, +3 আর -2 যোগফল হচ্ছে +1। এভাবে 2টা আছে, তাহলে 2টার জন্য এখানে +2 হয়েছে। এটা একটু কঠিন, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখি আমরা আরও কিছু নাম দেখার চেষ্টা করি। দেখো আমি এখানে অনেকগুলো নাম দিয়েছি, তোমাদের যাতে প্রবলেম না হয় যেন আমি এখানে এই নামগুলো দিয়েছি, তোমরা প্র্যাকটিস করতে হবে। প্যান্টা অ্যাকোয়া ক্লোরো ক্রোমিয়াম 3 ক্লোরাইড, 5টা অ্যাকোয়া ছিল এই জন্য। পটাশিয়াম হেক্সাসায়ানো ফেরেট, এটা যেহেতু অ্যানায়নিক তাহলে ফেরেট 3, কারণ পটাশিয়াম হচ্ছে +3, সায়ানাইড হচ্ছে -6, তার মানে এটা হবে +3, আয়রনটা হবে +3। ঠিক আছে, ওকে। তারপরে দেখি আমরা, এই যে দেখো আমরা একটা নিরপেক্ষ জটিল যৌগ পেলাম, পেন্টাকার্বনিল আয়রন 0। এখানে দেখো কার্বন মনোঅক্সাইড যেটা, সেটা তো 0, ঠিক আছে, টোটাল জারণ মান হচ্ছে কত? 0, তাহলে আয়রনের কত? 0। যেটা প্রবলেম, অনেক সময় নিরপেক্ষ জটিল যৌগের ক্ষেত্রে থার্ড ব্র্যাকেটটা দেয় না। দেখো এখানে কিন্তু থার্ড ব্র্যাকেটটা দেওয়া হয়নি,
এখানে থার্ড ব্র্যাকেটটা দেওয়া হয়নি। এক্ষেত্রে থার্ড ব্র্যাকেট না দিলে সেটা বুঝে নিবা নিরপেক্ষ জটিল যৌগ। কেন দেয়নি? কারণ আসলে এখানে তো আগের ক্যাটায়নিক বা অ্যানায়নিক জটিল যৌগের ক্ষেত্রে থার্ড ব্র্যাকেটটার উপর একটা টোটাল চার্জ ছিল, তার কাউন্টার বা বিপরীত চার্জ ছিল অন্যটা, তাই থার্ড ব্র্যাকেট দিয়ে ওই জিনিসটাকে আলাদা করা হয়েছে। বাট এখানে তো থার্ড ব্র্যাকেটের বাইরে কেউ নেই, তাই এটা দেওয়া হয় না। এখন তুমি প্রশ্ন করতে পারো, স্যার আমি বুঝবো কিভাবে? বোঝার রুলসটা হচ্ছে যে দেখো, আয়রনের সাথে কার্বন মনোক্সাইড, অর্থাৎ ধাতুর সাথে কার্বন মনোক্সাইড কিন্তু আলাদাভাবে একটা যৌগ। তাহলে ধাতু আর যৌগ মিলে একটা যৌগ, এটা আবার কেমন কথা? হ্যাঁ, ধাতু আর যৌগ মিলে যৌগ হয় জটিল যৌগের ক্ষেত্রে। ঠিক আছে, সো এইভাবে আমরা এটা বুঝে নিব। তাহলে পেন্টাকার্বনিল আয়রন 0, এই 0 না লিখলে কিন্তু 0 পাবা, বি কেয়ারফুল, 0 অবশ্যই তোমাকে লিখতে হবে। তারপরে দেখো পেন্টাঅ্যামিন, পেন্টাঅ্যামিন কার্বনেটো, CO3 এটাকে কার্বনেটো বলা হচ্ছে। তাহলে পেন্টাঅ্যামিন কার্বনেটো কোবাল্ট 3 ব্রোমাইড, এটা ক্যাটায়নিক জটিল, তাই কোবাল্ট ইংরেজি নাম কোবাল্ট 3 ব্রোমাইড। এখানে দেখো ব্রোমাইড হচ্ছে -1, অ্যামিনো হচ্ছে 0, কার্বনেট হচ্ছে -2, তাহলে কোবাল্টের মধ্যে কি দিতে হবে? +3 দিতে হবে। পেন্টাঅ্যামিন কার্বনেটো কোবাল্ট 3 ব্রোমাইড। তারপরটা দেখো ইএন মানে ইথিলিন ডাইঅ্যামিন 3 বার আসছে, তাই ট্রিজ। আমি একটু আগে বলেছিলাম ইএন আসলে 2 বার আসলে বিজ, 3 বার আসলে ট্রিজ। তাহলে ট্রিজ ইথিলিন ডাইঅ্যামিন প্লাটিনাম 4 ব্রোমাইড। কেন প্লাটিনাম 4? কারণ হচ্ছে আমার ব্রোমিন হচ্ছে -1, চারটার জন্য -4, এটা 0, তাহলে এটা হবে +4। ঠিক আছে, ট্রিজ ইথিলিন ডাইঅ্যামিন প্লাটিনাম 4 ব্রোমাইড। ওকে, আমরা দেখি তারপরে কি আছে। আরও কয়েকটা যৌগ এখানে আছে, দেখো এটা হলো পটাশিয়াম হেক্সাসায়ানো, পটাশিয়াম হেক্সাসায়ানো, এই যে হেক্সাসায়ানো কোবাল্টেট 3, এটা হচ্ছে -6, এটা হচ্ছে +3, তাহলে কোবাল্টের এখানে হবে +3। ঠিক আছে, তাহলে পটাশিয়াম হেক্সাসায়ানো কোবাল্টেট, যেহেতু এটা অ্যানায়নিক, অ্যানায়নিকে হলে আম বাদ দিয়ে এট, তাহলে কোবাল্টেট 3। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। ওকে, তারপরটা দেখো, তারপরটা হচ্ছে টেট্রাঅ্যামিন ডাইক্লোরো কোবাল্ট 3 ক্লোরাইড, এটা -1, এটা -2, অ্যামোনিয়া 0, তাহলে কোবাল্ট হবে +3। টেট্রাঅ্যামিন ডাইক্লোরো কোবাল্ট 3 ক্লোরাইড। ঠিক আছে, এভাবে আমরা অসংখ্য উদাহরণ আলোচনা করতে পারি, যে উদাহরণগুলো আসলে আলটিমেটলি তোমাকে একটা প্র্যাকটিসে যেতে হবে। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার দেখি আমরা এখানে কি দাঁড়াচ্ছে, বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। দেখো হেক্সাঅ্যামিন কোবাল্ট 3 ট্রাইক্লোরাইড। আচ্ছা, ট্রাই কথাটা না লেখার প্রয়োজন নাই এখানে, যদিও তারা ট্রাই কথাটা লিখেছে, আসলে ট্রাই কথাটা লিখবে না। হ্যাঁ, সাধারণ অ্যানায়নের কয়টা আছে সেটা লিখতে হয় না, কারণ সেটা অটো ব্যালেন্স হয়। হ্যাঁ, তাহলে হেক্সাঅ্যামিন কোবাল্ট 3 ক্লোরাইড। তারপরটা দেখো হেক্সাঅ্যামিন কোবাল্ট 3, এটা কিন্তু আয়ন। হ্যাঁ, আয়ন কথাটা কিন্তু লেখা উচিত, কারণ আমার যখন আয়ন কথাটা যদি না লিখি তাহলে কিন্তু এটা বোঝা যাবে না যে এটা কি নিরপেক্ষ জটিল যৌগ নাকি ক্যাটায়নিক জটিল যৌগ, সেটা বোঝা যাবে না, তাই আমরা এখানে আয়ন কথাটা লিখব। তারপরটা দেখো পেন্টাঅ্যামিন ক্লোরো কোবাল্ট 3, এটাও এখানে একটু ভুল আছে। দেখো পেন্টাঅ্যামিন ক্লোরো কোবাল্ট 3 ট্রাইক্লোরাইড হবে না, এটা তো ডাইক্লোরাইড আছে, তাই না? বাইরে ডাই আছে। তুমি দেখো এখানে -2, এটা -1, এটা 0, তাহলে কোবাল্ট হবে কত? +3, তাই কোবাল্ট 3 লেখা হয়েছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এটা ট্রাই হওয়া পসিবল না,
এটা কি হতে হবে? ডাই। এখানে ডাই হবে আসলে, এটা ডাই। হ্যাঁ, ডাইক্লোরাইড। তো ডাইক্লোরাইড যেটা, এই ডাই কথাটা আসলে লেখার দরকার নেই, আমি একটু আগেই বলেছি সাধারণ অ্যানায়ন যেটা, সেটা ডাই না ট্রাই না ট্রেটটা সেটি লিখতে হয় না, সেটি অটো ব্যালেন্স হয়ে যায়। তাহলে শুধু লিখব ক্লোরাইড। এরপরটা দেখো, পেন্টাঅ্যামিন ক্লোরো কোবাল্ট 2। পেন্টাঅ্যামিন ক্লোরো কোবাল্ট 2 আয়ন। আয়ন কথাটা লেখা উচিত, ঠিক আছে? এখানে আয়ন এই কথাটা লিখতে হবে, ঠিক আছে? তারপরেরটা দেখি আমরা, পটাশিয়াম টেট্রাক্লোরো প্যালাডেট। এটা হলো প্যালাডিয়াম, প্যালাডিয়াম থেকে প্যালাডেট। তাহলে এটার জারণ মান এখানে +2, কেননা পটাশিয়াম হচ্ছে +2, ক্লোরাইড হচ্ছে -4, তাহলে এটা +2 হতে হবে। তারপরটা দেখো, পটাশিয়াম পেন্টাক্লোরো নাইট্রোসো এন নাইট্রো এন হচ্ছে নাইট্রো, আর এটার নাম হচ্ছে অসমোসিয়াম। এখান থেকে এটা অসমেট, আমবাদ দিয়ে এট, তাহলে অসমেট। আচ্ছা, এটা কঠিন, এটা না শিখলেও হবে, সমস্যা নাই। তারপরটা আমরা দেখি, টেট্রাঅ্যামিন ডাই অ্যাকোয়া কোবাল্ট 3। আচ্ছা, এটা কোবাল্ট 3 না, এটা আসলে কোবাল্ট এখানে 1 আছে। কিভাবে দেখো, এটা 0, এটা 0, তাহলে এটা -1, তার মানে কি কোবাল্ট হচ্ছে এখানে +1, ঠিক আছে? সো এখানে বেশ কিছু আমরা ভুল দেখতে পাচ্ছি, এটা কোবাল্ট 1 হবে, শুধু 1, কোবাল্ট 1। জারণ মানটা বসানোর জন্য তোমাকে কিন্তু টোটাল জারণ মান থেকে ধাতুর জারণ মানটা বের করতে হয়, এবং এটা খুব ইম্পর্টেন্ট। এটাই দেখা যায় অনেকে ভুল করে ফেলে। ওকে, তারপরে দেখো, টেট্রাঅ্যামিন ক্লোরো, তারপর হচ্ছে নাইট্রাইটো NO2, এটাকে নাইট্রাইটো বলা হচ্ছে, লিগ্যান্ডের নামের শেষে ও থাকে, নাইট্রাইটো। তারপর কোবাল্ট 3 ক্লোরাইড। 3 কেন? কারণ এই যে দেখো, এটা হলো -1, নাইট্রাইটো -1, ক্লোরাইড এখানে -1, আর এটা তো 0, তাহলে 3টা মাইনাস চার্জ আছে, তাই কোবাল্ট 3 হবে। তারপরটা দেখো, টেট্রাঅ্যামিন নাইট্রাইটো আবার টেট্রাঅ্যামিন ক্লোরো নাইট্রাইটো কোবাল্ট +1। কিভাবে? এটা 0, এটা হলো -1, এটা -1, তাহলে ভিতরে দিতে হবে কত? ভিতরে দিতে হবে +3, +3 দিলে এটা মিলে, ঠিক আছে? কারণ কি দেখো, 3 থেকে এই যে 3 -1 -1 ইকুয়াল টু হচ্ছে +1, যেহেতু বাইরে +1 আছে, তার মানে এটা কোবাল্ট 3 হবে। সো এখানেও এখানে তারা ভুল করেছে, এটা আসলে হবে 3, এটা 3 হবে, কোবাল্ট 3 আয়ন, কারণ এটা কমপ্লিট করে নেই, তাই এটাকে আয়ন ফর্মে লিখতে হবে। ওকে, আচ্ছা, এই পরেরগুলো একটু কঠিন না আসলে, ঠিক। এটা হলো মিথাইলঅ্যামিন, এটা একটা মনোডেন্ড্রেট লিগ্যান্ড, তাহলে এটা হলো ডাইঅ্যামিন মিথাইলঅ্যামিন, ডাইঅ্যামিন ক্লোরো মিথাইলঅ্যামিন। দেখো, অ্যামিন লিখতে এ, মিথাইলঅ্যামিন লিখতে এম, আর ক্লোরো লিখতে সি, তাহলে অ্যালফাবেটিক্যালি আনতে হবে, ডাইঅ্যামিন মিথাইলঅ্যামিন ক্লোরো, তারপর লিখতে হবে প্লাটিনাম, ঠিক আছে? প্লাটিনাম 2 ক্লোরাইড, এটা -1, এটা -1, আর এই দুইটা 0, তাই প্লাটিনাম 2 ক্লোরাইড। আমরা যখন ডাইট্রাই ব্যবহার করি, সেগুলো কিন্তু ইংরেজি অ্যালফাবেটে হিসাব করা যাবে না। ইংরেজি অ্যালফাবেটে হিসাব করব তার মূল নামটা, যেমন এখানে ডাইঅ্যামিন যদিও বলছি, তো মূল নাম হচ্ছে অ্যামিন এ। ওকে, আচ্ছা, তারপরটা দেখো, ডাইঅ্যামিন ক্লোরো মিথাইলঅ্যামিন প্লাটিনাম, ঠিক আছে? এটা আসলে প্লাটিনাম প্লাস, এটা ভুল লিখেছে,
কারণ এটা সেম ছিল, খালি এখানে লাস্টে ক্লোরাইড দিয়েছে, এটাও প্লাটিনাম 2 হবে, এটাও আসলে প্লাটিনাম 2, প্লাটিনাম 2, প্লাটিনাম 2 আয়ন। প্লাটিনাম 2 আয়ন লিখতে হবে। হ্যাঁ, প্লাটিনাম 2 আয়ন। ওকে, এখানে দেখো আরো কিছু নতুন নাম দেওয়া হয়েছে, হ্যাক্সা অ্যাকোয়া নিকেল 2 ক্লোরাইড, ট্রিজ ইথিলিন ডাইঅ্যামিন ক্রোমিয়াম 3, এটার নাম হচ্ছে ক্লোরেট। ক্লোরেটের জারণ মান কত? -1। আমরা আরেকটি ক্লাসে দেখেছিলাম অজৈব নামকরণের, সেখান থেকে আমরা পাই। তাহলে তিনটার জন্য -3, এই জন্য এটা হবে +3, আর নিরপেক্ষ লিগ্যান্ডের জারণ মান হচ্ছে 0। তারপরটা দেখো পটাশিয়াম হেক্সাসায়ানো ম্যাঙ্গানেট 4, ওই যে অ্যানায়নিক জটিল, তাই ম্যাঙ্গানেট 4 কেন? এটা -6, পটাশিয়াম হচ্ছে +4, ঠিক আছে, পটাশিয়াম যেহেতু +4 তাই এটা হবে +2, পটাশিয়াম +4 সেজন্য। ওকে, তারপরে দেখো পটাশিয়াম মনো অ্যামিন, মনো না বলে শুধু অ্যামিন বললেও হবে, মনো অ্যামিন পেন্টাক্লোরো প্লাটিনেট 4, প্লাটিনেট 4 কেন? এটা 0, এটা 5টার জন্য -5, পটাশিয়াম একটার জন্য +1, তাহলে -5কে প্রশমিত করার জন্য +5 লাগবে, পটাশিয়াম একটায় +1 হয়েছে, তার মানে প্লাটিনাম এখানে +4 হবে। আচ্ছা, এটা হচ্ছে দ্বিনিরপেক্ষ জটিল যৌগ। এটা আসলে একটা টাইপস আছে, এটা পরিমাণে খুব কম, এটা আমি সাধারণত পড়াই না ইন্টারমিডিয়েটে। দ্বিনিরপেক্ষ জটিল যৌগ হচ্ছে দুইটা থার্ড ব্র্যাকেট থাকবে, এই যে দেখো, এই যে একটা থার্ড ব্র্যাকেট, এই একটা থার্ড ব্র্যাকেট, দ্বিনিরপেক্ষ জটিল যৌগ বলা হয়ে থাকে। এক্ষেত্রে নিরপেক্ষ জটিল যৌগের যেভাবে নামকরণ করা হয় সেভাবেই নামকরণ হবে, অর্থাৎ এটার একবার নামকরণ হবে, এটার একবার নামকরণ করা হবে, ঠিক আছে। তাইলে তুমি দেখো এখানে কি করা হয়েছে, ইথিলিন ডাইঅ্যামিনো কপার 2, আবার টেট্রাক্লোরো ইথিলিন ডাইঅ্যামিন কোবাল্টেট 2, এভাবে আমরা নামকরণ করেছি। এটাকে কেন কোবাল্টেট বলা হয়েছে? ওই যে ফার্স্টে এইটা ইউজ করা হয়েছে, এখানে দেখো আমরা জারণমান জিনিসটা যদি বের করি তাহলে বোঝা যাবে, এটা ছিল 0, এটা 0, তার মানে এটা কপারটা এখানে +2 লেখা হয়েছে, আবার এখানে এটা 0, এটা -4, তাহলে -4 এর জন্য কপারে লিখেছি +2 আর এখানে লিখেছি +2। এখন কথা হচ্ছে দ্বিতীয় অংশটার মধ্যে কেন কোবাল্টেট লিখলাম, কারণ দেখো এখানে +2, এটা খুব মজার একটা জিনিস, এখানে হচ্ছে +2 আর -4, আলটিমেটলি এখানে আসে -2, আবার এটার মধ্যে কি আসে, এটার মধ্যে দেখো এখানে হলো 0 0 আর এটা ছিল +2, তাই না, এটা +2, তার মানে এখানে আসে আলটিমেটলি +2, তার মানে প্রথম অংশটা ছিল +2, দ্বিতীয় অংশটা ছিল থার্ড ব্র্যাকেটের উপর -2, তাই প্রথম অংশটা ক্যাটায়নিক রুলসে করেছি, দ্বিতীয় অংশটার উপর -2 থাকার কারণে অ্যানায়নিক রুলসে অ্যাড যোগ করেছি। যাই হোক, একটু জটিল নিয়ম, না শিখলেও কোনো সমস্যা নেই। এরপরটা দেখো বিজ ইথিলিন ডাইঅ্যামিন ডাইব্রোমো প্লাটিনাম 4 পারক্লোরেট, ClO4, এটাকে পারক্লোরেট বলে। আমরা ইনঅর্গানিকের নামকরণে দেখেছিলাম, যেমন এটা হলো পারক্লোরিক অ্যাসিড, সেখান থেকে পারক্লোরেট, তাহলে এটার জারণ মান হচ্ছে -1, দুইটার জন্য -2, ব্রোমিন দুইটার জন্য -2, তার মানে প্লাটিনাম হবে 4। ওকে, আমরা অনেক নাম দেখলাম, আশা করি তোমাদের অনেক নামের প্র্যাকটিস হয়ে যাবে। এরপরে দেখো এখানে কয়েকটা নাম আছে, টেট্রাসায়ানো নিকেলেট 2, এই যেটা অ্যানায়নিক লিগ্যান্ড সেজন্য, এটা ক্যাটায়নিক, তাহলে টেট্রাঅ্যামিন ডাইক্লোরো কোবাল্ট 3, কোবাল্ট 3 কেন? কারণ ক্লোরিন এখানে দুইটার জন্য হচ্ছে
-2, তার মানে এখানে আমাকে উপরে দিতে হবে কত, +3, কারণ +3 আর -2 মিলে +1 হয়। তারপরে সোডিয়াম হেক্সা নাইট্রেটও, এটা হলো নাইট্রেট থেকে নাইট্রেটও ক্রোমেট, কারণ এটা অ্যানায়নিক এই জন্য ক্রোমেট বলা হচ্ছে। তাহলে সোডিয়াম হেক্সা নাইট্রেটও ক্রোমেট। তারপরটা ডাইঅ্যামিন সিলভার 1 আয়ন। ওকে, এখানে আরো কিছু নাম আছে দেখো, হেক্সা অ্যাকোয়া নিকেল 2 ক্লোরাইড, তারপর ট্রিজ ইথিলিন ডাইঅ্যামিন ক্রোমিয়াম 3 ক্লোরেট, ClO3 কে ক্লোরেট বলে। পটাশিয়াম হেক্সা সায়ানো ম্যাঙ্গানেট 4, পটাশিয়াম মনোঅ্যামিন পেন্টাক্লোরো, এই যে পটাশিয়াম মনোঅ্যামিন পেন্টাক্লোরো প্লাটিনেট 4। ঠিক আছে, প্লাটিনেট 4 কেন, কারণ অ্যামিন হচ্ছে 0, এটা হচ্ছে -5, পটাশিয়াম হচ্ছে +1, তার মানে প্লাটিনাম হবে +4, আর টোটালটা হচ্ছে 0। ওকে, পরের দুইটা একটু কঠিন, সেখানে আর গেলাম না, এগুলো এটা না শিখলেও হবে, ইথিলিন ডায়ামিনেটটা না দেখলেও হবে। তারপরে তোমরা বাসায় নামটা প্র্যাকটিস করতে পারো পজ করে দেখে ভিডিওটা, কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাতে পারো। তারপরে দেখো এই যে পটাশিয়াম টেট্রাসায়ানো অরেট, অরাম গোল্ডের নাম, অরাম থেকে অরেট 1 এভাবে এসেছে। তারপর পটাশিয়াম ডাইঅ্যামিন অক্সালেটোটা হচ্ছে একটা দ্বিদন্তী লিগ্যান্ড, এটাকে অক্সালেটো বলে, C2O4 এটাকে অক্সালেট থেকে অক্সালেটো বলা হয়। তাহলে পটাশিয়াম ডাইঅ্যামিন ডাইঅক্সালেটো কোবাল্টেট 1, এটা কেন, এটা হলো 0, এটা হলো -4, পটাশিয়াম হচ্ছে +1, তাহলে কোবাল্ট হচ্ছে +3। তারপরটা হচ্ছে বিজ ইথিলিন ডাইঅ্যামিন ডাইফ্লোরো ক্রোমিয়াম 3, কেন, নাইট্রেট হচ্ছে -1, ফ্লোরিন হচ্ছে -2, তাহলে ক্রোমিয়াম হচ্ছে +3। ঠিক আছে, কারণ ইথিলিন ডাইঅ্যামিন তো 0। ঠিক আছে, তোমরা এই দরকার হলে পজ করে নামগুলো নিজে নিজে বাসায় ট্রাই করবে এই প্রতিটা স্লাইডে, তাহলে তোমার কোনো সমস্যা হলে সেটি তোমরা আশা করি পারবে। আচ্ছা, এইখানে দেখো কয়েকটা প্রশ্ন আছে, তোমরা এটা বাসায় ট্রাই করবে। 4টা যৌগের নাম, 2টার নাম দেওয়া আছে আর 2টার ক্ষেত্রে নাম বলে সেটা সংকেত লিখতে বলা হয়েছে। আমি এটার আনসারটা দিলাম না, তোমরা নিজেরা ট্রাই করবে। আরও কিছু ট্রাই করার জন্য দেখো, মিলিয়ে দেখবে এখানে কোনো প্রবলেম হয় কিনা, আনসার করতে কোনো প্রবলেম হলে কমেন্টে জানাবে। দেখো এখানে আরো 3টা যৌগ আছে। ওকে, তারপর এখানে আরো 3টা যৌগ আছে। দেখো প্রথম যৌগটাতে অবশ্য তারা থার্ড ব্র্যাকেট দেয়নি, দেওয়া উচিত ছিল। এখন তুমি বুঝবে কিভাবে, এক্ষেত্রে আমরা বুঝতেছি যেহেতু পটাশিয়াম দিয়ে শুরু হয়েছে, তারপর আবার কোবাল্ট আছে, তার মানে থার্ড ব্র্যাকেটটা আসলে পটাশিয়ামের পরে হবে, এইভাবে হবে। ঠিক আছে, অর্থাৎ এটা এরকম হবে। এটা আমরা কি বুঝলাম, এটা হচ্ছে তাহলে অ্যানায়নিক জটিল। ওকে, এখানে কিছু আয়ন ফর্মে দেওয়া আছে, তোমরা এই আয়নেরগুলোও দেখবে। আমার এতগুলো দেখানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে তোমরা যাতে প্রচুর প্র্যাকটিস করার মাধ্যমে এই জিনিসগুলো একবার ইজি হয়ে যায়। শিক্ষার্থীরা মনে রাখবে যে কোনো কিছু যদি তুমি প্রচুর এক্সারসাইজ করো, বুঝার পরে এটা মনের মধ্যে গেঁথে যাবে, এটার কখনো ইনশাল্লাহ ভুলবে না। তোমাকে মনে রাখতে হবে, ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাও তোমাকে দিতে হবে, এবং যে যত ভালো এখানে বুঝবে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা তার জন্য তত ইজি হবে।
হ্যাঁ, আর ইন্টারমিডিয়েটের তো দরকার অবশ্যই আছে। ঠিক আছে, তাহলে এটিও ট্রাই করবে তোমরা। আহ, তো এই পর্যন্তই আমার এই লেকচার শিটটিতে ছিল বিভিন্ন ধরনের যৌগ। আশা করি তোমাদের এই নামকরণে আর সমস্যা হবে না। তো তোমরা তারপরে যদি কারো কোনো সমস্যা হয়, যেগুলো প্র্যাকটিস করতে বললাম সেগুলো প্র্যাকটিস করো, করে কোনো সমস্যা হলে আমাকে জানাবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম।